গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ ও ইউএনওর গাড়ি ভাঙচুর, আগুন। হামলাকারীরা ছাত্রলীগের, জানালেন ওসি। আবু সাইদের মৃত্যুই ত্বরান্বিত করে ফ্যাসিস্ট সরকারের পতন। স্মৃতিস্তম্ভ হচ্ছে বেগম রোকেয়ার। চট্টগ্রামের শহীদ ওয়াসিমের কবরে স্বজন সহপাঠীদের শ্রদ্ধা। ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো নৌকা। বিচার ও ক্ষমা না চাইলে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া কঠিন, মত ফরাসি রাষ্ট্রদূতের। মিটফোর্ডের সোহাগ হত্যা মামলার আরেক আসামি অভি পটুয়াখালী থেকে গ্রেফতার। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পরিকল্পিত হত্যা, তথ্য ডিএমপির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ককটেল বিস্ফোরণ ঘটে এ সময়। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়াও চলে। এর আগে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে আগুন ও ভাঙচুর করে ছাত্রলীগ। এতে আহত হয়েছেন পুলিশের বেশ কয়েকজন সদস্য। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসাবে গোপালগঞ্জ পৌর পার্কে আয়োজন করা হয় সমাবেশ। তবে সে সমাবেশ পণ্ড করতে সক্রিয় হয়ে ওঠে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। এ সময় ককটেল বিস্ফোরণের পাশাপাশি ভাঙচুর করা হয় চেয়ার। পুলিশ জানায়, সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা। মারধর করে এক পুলিশ সদস্যকে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে হামলা চালানো হয়। এছাড়া ঘোনাপাড়া টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে করা হয় সড়ক অবরোধ। দ্রুত পরিবেশ স্বাভাবিক হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 24শে ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ। বৈষম্য আর অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলা এক নাম, সাহসের বাতিঘর। আবু সাইদের হাত ধরেই অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হয়েছিল 24শের আন্দোলন। আবু সাইদ থেকে শুরু হওয়া সেই শহীদের মিছিলে সামিল হন সহস্রাধিক তাজা প্রাণ। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মনে করেন, সেদিন পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়ে যে ইতিহাস রচনা করেছেন আবু সাইদ, তার সেই সাহস আর প্রাণ উৎসর্গের ইতিহাস মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। কিছু মানুষ পৃথিবীতে আসেন ইতিহাস রচনা করতে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম হাসি মুখে ফাঁসির মঞ্চে ওঠা ক্ষুদিরাম, বাংলার প্রথম নারী শহীদ প্রীতিলতা আজও অমর হয়ে আছেন বাংলার ইতিহাসে। ঠিক 100 বছরেরও বেশি সময় পর তাদের দেখানো পথেই হাঁটলেন আবু সাইদ। স্বৈর শাসনের থাবা থেকে জাতিকে মুক্ত করতে বুক চিতিয়ে দাঁড়ালেন বন্দুকের নলের সামনে। শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি, তো আমরা চাচ্ছি, সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। 24শের আন্দোলনে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যে বারুদ ছড়িয়ে দিয়ে গেছেন রংপুরের এই শিক্ষার্থী, সেই বারুদই অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে। দিনটি ছিল 2024-এর 16 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ছাত্রলীগের হামলায় নাস্তানাবুদ, তখন প্রতিরোধের দেয়াল তুলেছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের বন্দুকের সামনে অসীম বিশ্বাস নিয়ে একাই দাঁড়িয়েছিলেন আবু সাইদ। কিন্তু কে জানতো সেই বিশ্বাসে ভরা আবু সাইদের বুকটাকেই ঝাঁঝরা করে দেবে পুলিশের উদ্যত্ত রাইফেল। আগে ছিল এটা কি সাধারণত কোটা আন্দোলন, কিন্তু যখন তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো পুলিশ, তো এরপরেই আন্দোলনটা পুরো আমাদের শুধু কোটা আন্দোলন হয়ে না, পুরো ডাইভার্ট হয়ে পুরো স্বৈরাচার পতনের আন্দোলন হয়ে গেল। আমার দিক থেকে মনে হয় কখনো না কখনো এটা হতোই। আবু সাইদ না দিলে অন্য কেউ দিত, কেউ না কেউ বিপ্লবী চেতনাটা ধারণ করতোই মনে, এবং এটা কখনো না কখনো হতোই। মানুষ যখন তিলে তিলে মরতে থাকে, যখন তার কোনো উপায় না থাকে, শেষ পর্যন্ত সে যা করতে পারে সেটা কিন্তু সে করবে। আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি সেটা করব। এই একই ব্যাপারটা ঘটেছিল। আমি মনে করি আবু সাইদের, নট অনলি আবু সাইদ বাট অলসো সবার বাঙালি যাদের মধ্যে চেতনাবোধ আছে তাদের মধ্যেই। তো উনি যদি ওইখানে না দাঁড়াতেন, উনি যদি ওই দিন শহীদ না হতেন, তাহলে
অনেকটাই আন্দোলন কিছুটা হলেও থেমে যাচ্ছিল। যদি উনি শহীদ না হতেন হয়তো এই আন্দোলনটা আর ত্বরান্বিত হতো না। সেদিন আবু সাঈদ জীবন দিয়ে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের যে দাবানল ছড়িয়ে দেন, সেই দাবানলেই নড়বড়ে হয়ে যায় স্বৈরাচারের মসনদ। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। একই দিনে পুলিশের গুলিতে চট্টগ্রামে ৩ জন, ঢাকায় 2 জন নিহত হন, আহত হন সহস্রাধিক মানুষ। 16 জুলাই রাতে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের উপর নির্বিচার হামলার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন ছাত্রলীগের অন্তত অর্ধশত নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নজিরবিহীন বর্বর হামলায় ক্ষুব্ধ হয়ে ওঠে সর্বস্তরের মানুষ। কোটা আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে। আসলে আবু সাঈদরা তো প্রতি বছর জন্মায় না, প্রতি 100 বছরও জন্মায় কিনা সেটাতেও সন্দেহ আছে। তিনি প্রথম জীবন দিয়েছেন আমাদের এই 24-এর যে জুলাই আন্দোলন ছিল সেটাতে। উনি যে সবার প্রথমে বুলেটের সামনে যে সাহসিকতার প্রমাণ দিয়েছে, এক্সেপশনাল নট ইজ রুল, উনি হচ্ছে এক্সেপশনাল। আবু সাঈদ প্রত্যেকটা শিক্ষার্থীর অন্তত মানে মনে গেঁথে থাকবে, কারণ সে আমাদের শিক্ষার্থীর হয়ে সবার আগে প্রাণ দিয়েছে। সবাই তো এইভাবে বুক পেতে দিতে পারবে না, সবার ভিতরে সেই সাহস বা সাহসই নাই আর কি, সবার মধ্যে এরকম সাহস নাই। পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে মৃত্যুকে আলিঙ্গনের ইতিহাস রচিত হয় না রোজ। আবু সাঈদের দেখানো পথে যুগে যুগে দেশে দেশে লক্ষ সাঈদরা যে বুক পেতে দাঁড়ায়, 24-এর অভ্যুত্থান যেন সেই ইতিহাসই নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে জুলুম শাহীর মসনদকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস পালন করা হচ্ছে রংপুরে। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা পীরগঞ্জের জফরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে একটি শোক র্যালি নগর প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ তরুণ মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর, বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। ওয়াসিমের প্রথম শাহাদাত বার্ষিকীতে তার গ্রামের বাড়ি কক্সবাজারে ওয়াসিমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বজন সহপাঠীরা। তাকে হারিয়ে এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। এ সরকারের আমলেই হত্যার দ্রুত বিচারের দাবি তার বাবা মা ও সহপাঠীদের। কক্সবাজার প্রতিনিধি মুর্শিদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের শুরু থেকেই সক্রিয় ছিলেন ওয়াসিম আকরাম। আন্দোলন ঠেকাতে স্বৈরাচার সরকার দমন পীড়ন শুরু করলেও দমে যায়নি শিক্ষার্থীরা। অন্য সহযোদ্ধাদের মতোই 12 জুলাই তার ফেসবুক পেজে লিখেন, 52-র পর থেকে ছাত্র আন্দোলন ব্যর্থ হয়নি, 24-এও হবে না। এরপর 16 জুলাই সকালে সহপাঠীদের উদ্দেশ্যে ওয়াসিমের সর্বশেষ স্ট্যাটাস ছিল, চলে আসুন 16 শহরে, ছাত্রদল আমার প্রাণের সংগঠন, আমি এ পরিচয়ে শহীদ হব। সেই আশঙ্কাই সত্যি হলো। সেদিন দুপুর 3টায় চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ ছাত্রলীগের সাথে সংঘর্ষে শহীদ হন ওয়াসিম। তাকে হারিয়ে এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। ওয়াসিমের বাবার দিনের বেশিরভাগ সময় কাটে ছেলের কবরের পাশে। সন্তান হত্যার বিচার দেখতে চান ওয়াসিমের বাবা মা। আমার এত সৌভাগ্য আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা আমি লাশ হইলে পাইছি। আমি সঠিক ওই জিনিসটা চাবো, আমাদের ছেলে মেয়েদের যারা আহত হয়েছে, নিহত হয়েছে বা শাহাদাত বরণ করেছে, ওনাদের সুষ্ঠু বিচার যার নাকি সরকারের কাছে চাই। এ সরকার বলতে এ সরকার তো চাই আমরা। এ সরকার কেমন আসে, ওদের রক্তর ফায় দিয়ে ওনারা সরকারের ক্ষমতা গেছে, তো ওনারা যদি বিচার নালায় বিচার কে আমার কাছে পাম। আমি আর বিচার কান সঠিকভাবে পাই ফা ফুরিব বাজি আমাকে ফা ফুরিব আর বিচারে না তো চা ফুরিব, যতদিন আছে ততদিন আর বিচারি চাই যা ফুরিব। আমার ভাইয়া নিজে হেঁটে আসার কথা ছিল, কিন্তু আসছে লাশবাহী গাড়ি করে নিতর দেখে।
এদিকে ওয়াসিমের প্রথম শাহাদাত বার্ষিকীতে তার গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নে তার কবর জিয়ারত করেছেন সহপাঠীরা। সে বন্ধুদের বলেছিল যে আমি ভাই ব্যথা পাইছি, আমি হয়তো আন্দোলনে যেতে পারবো না, কিন্তু ওয়াসিম আকরাম 16 তারিখ কাউকে না বলে, বাসায় কোনো ফ্রেন্ডকে না বলে সেই আন্দোলনে চলে আসে। মেডিকেলে কল দিছি আমার একটা ছোট ভাইকে, ওয়াসিমের বন্ধুকে, ওয়াসিমের কী খবর, ও আমাকে জানাইছে ভাই কান্না করে জানাইছে যে কথা বলতে পারতেছে না, ভাই আমার ভাই ওয়াসিম আর বেঁচে নেই। বিভাগীয় প্রোগ্রাম থেকে শুরু করে কেন্দ্রীয় প্রোগ্রাম, এমন কোনো প্রোগ্রাম ছিল না যে শহীদ ওয়াসিমের সরব উপস্থিতি ছিল না। আসলে ওয়াসিমরা আসলে আমাদের যোদ্ধা। ওয়াসিমদের রক্তের বিনিময়ে, ওয়াসিমদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা স্বৈরাচার মুক্ত করেছি। শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদের ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। চট্টগ্রাম কলেজ ও পেকুয়া উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত নৌকা মার্কাকে কোন বিবেচনায় আবারও শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো? 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে গত 12 মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকেও এনসিপির পক্ষ থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানানো হয়। জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চাইলে এবং কিছু নেতার বিচার না হলে আওয়ামী লীগের জন্য নির্বাচনে অংশ নেওয়া কঠিন হবে মনে করেন ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাজদুপ্পি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের নিজের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। জানান, নির্বাচন অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অঙ্গীকার এবং অন্তর্বর্তী সরকারের প্রস্তুতিতে ফ্রান্স খুশি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জুলাই গণঅভ্যুত্থানের তোড়ে গত বছর 5 আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। আন্দোলন দমাতে তার নির্দেশে ছাত্র জনতার উপর নৃশংস হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরবর্তীতে জাতিসংঘ রিপোর্ট এবং বিবিসির অনুসন্ধানেও এর সত্যতা তুলে ধরা হয়। বর্তমানে মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। সভাপতি প্রশ্ন উঠেছে, এ অবস্থায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে। ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাজদুপ্পি মনে করেন, বর্তমান বাস্তবতায় যে কোনো নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের জন্য কঠিন হবে। ঐতিহাসিক একটি দলের নিষেধাজ্ঞার বিষয়ে আমরা সবাই জানি। জুলাই হত্যাকাণ্ডের জন্য দলটি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না যাচ্ছে, নিজেদের সংস্কার না করছে এবং পার্টির নেতাদের বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা কঠিন। এটি আমরা সবাই বুঝি। তবে নির্বাচন কমিশন যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চায়। অন্তর্ভুক্তিমূলক বলতে সব নাগরিকের অংশগ্রহণ বোঝায়। জাতীয় নির্বাচন নিয়ে জনমনে কিছুটা ধোঁয়াশা থাকলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। রোজার আগেই ইলেকশন হতে পারে। ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি। এতে সন্তোষ জানান ফরাসি রাষ্ট্রদূত। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা অবশ্যই এটি সমর্থন করি। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ একটি নির্বাচন বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ। ভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে। নানা কারণে আগামী নির্বাচনে বন্ধু রাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আগ্রহ রয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে বাংলাদেশের আদর্শে বিশ্বাসী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, গায়ের জোরে একজনের মতো অন্যজনের উপর চাপিয়ে দেয়া ঠিক হবে না। বিএনপি প্রক্রিয়ায় বিশ্বাস করে না বলেও জানান ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছে বিএনপি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার কথাও বলেন ডক্টর আব্দুল মঈন খান। অন্যায্য আচরণ করে একজনের মত কখনো আরেকজনের উপরে দেওয়া যাবে না। আমরা সেই প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি। কাজেই যারা এই পন্থাগুলো আজকে অবলম্বন করেছে, আমরা তাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সব অন্যায্য অন্যায় প্রক্রিয়া থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। আপনারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী হন। আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে। মিটফোর্ডের যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগকে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা যুবকের নাম রেজওয়ান উদ্দিন অভি। তাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোহাগকে হত্যার আগে খুনিরা মবের পরিবেশ তৈরি করেছিল বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। বলেন, সোহাগ দীর্ঘদিন মিটফোর্ড এলাকার চোরাই তারের ব্যবসা করত। এই ব্যবসায়িক দ্বন্দ্বেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় সোহাগকে। পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে এই ঘটনার এজাহার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে। এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এটা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি। আমরা তদন্তে যেটুকু পেয়েছি। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এমন পরিস্থিতি থেকে সরকারের বেরিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণে এক সভায় মন্তব্য করেন সাইফুল হক। প্রয়োজনে উপদেষ্টা মণ্ডলী ছোট করার পরামর্শ দেন তিনি। এইভাবে চলতে থাকলে সোহাগের মতো হত্যাকাণ্ড আরও হবে বলে শঙ্কা তার। বলেন, দেশে যা চলছে হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডের কথা মনে পড়ে যাচ্ছে। চাঁদাবাজি, নৈরাজ্য কোনো রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না। সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি। এজেন্ডা ছোট করে দ্রুত নির্বাচন দেওয়ার পরামর্শ দেন সাইফুল হক। বলেন, যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছিল গত 1 বছরে, সেই স্বপ্নভঙ্গের অনেক উপসর্গ দৃশ্যমান হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। তারা অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এসছে আমাদের সমর্থনের বিনিময়ে, কিন্তু বিশেষ দিকে ঝুঁকে পড়ার জন্য সরকার অনেক সময় তার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন আছে, সেই বিতর্কগুলো থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রয়োজন বোধে উপদেষ্টা মণ্ডলী ছোট করেন, এটাকে কার্যকারী করেন এবং আপনারা আগামী কমাস আপনাদের নিয়ে যত প্রশ্ন, আপনাদের নিরপেক্ষতা নিয়ে যতগুলো প্রশ্ন আপত্তি উত্থাপিত হয়েছে, প্রফেসর ইউনূসকে বলবো সেখান থেকে আপনি বেরিয়ে আসেন। সূচক বৃদ্ধির প্রবণতা রয়েছে দেশের 2 শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেনে। বুধবার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয় দেশের প্রধান পুঁজিবাজার। ডিএসসিতে পৌনে 1 ঘন্টা লেনদেনে সূচক একটানা ধীরে ধীরে উপরের দিকেই উঠতে থাকে। ওই সময় ডিএসসির সাধারণ সূচক ডিএসসি এক্স অবস্থান করে 5095 পয়েন্টে। কিন্তু এরপরই সূচক কিছুটা ওঠানামা শুরু হয়, তবে সূচক আর ঋণাত্মক হয়নি। লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে। একই সাথে হাতবদল হবার প্রবণতাও রয়েছে। তার ইতিবাচক প্রভাব রয়েছে লেনদেনের অঙ্কে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ ও ইউনোর গাড়ি ভাঙচুর, আগুন। হামলাকারীরা ছাত্রলীগের, জানালেন ওসি। আবু সাইদের মৃত্যুই ত্বরান্বিত করে ফ্যাসিস্ট সরকারের পতন, স্মৃতিস্তম্ভ হচ্ছে বেগম রোকেয়ার। চট্টগ্রামের শহীদ ওয়াসিমের কবরে স্বজন সহপাঠীদের শ্রদ্ধা। ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো নৌকা, বিচার ও ক্ষমা না চাইলে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া কঠিন, মত ফরাসি রাষ্ট্রদূতের। মিটফোর্ডের সোহাগ হত্যা মামলার আরেক আসামি অভি পটুয়াখালী থেকে গ্রেফতার, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পরিকল্পিত হত্যা, তথ্য ডিএমপির। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।